আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি রহিম স্যার ম্যাথ সলিউশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত 9.1 সূত্রাবলী নিয়ে আলোচনা করব। আমি বোর্ডে তোমাদের জন্য লিখে রেখেছি, দেখো, ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রাইগোনোমেট্রিক রেশিও আমাদের বিগত বছর যারা অষ্টম শ্রেণীতে ছিল তাদের জন্য এটা নতুন, আর যারা নবম শ্রেণীতে ছিল তাদের জন্য এটা আগে ধারণা রয়েছে। তো আজকে আমরা 9.1 ত্রিকোণমিতিক যে সূত্রাবলী আছে এগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও অবেদ আছে, অবেদ নিয়ে আলোচনা করব। তো চলো আমরা বোর্ডে যাই এবং সূত্রাবলী নিয়ে আলোচনা করি। গত ক্লাসের মতো আমরা বলেছি যে আমরা 7টা থেকে লাইভটা শুরু করব এবং 7:45-এর মধ্যে শেষ করব, যেহেতু আমাদের নামাজ আছে। চলো আমরা ত্রিকোণমিতি সম্পর্কে একটু আলোচনা করি। আসলে ট্রাইগোনোমেট্রি শব্দটি একটা গ্রিক শব্দ। আমরা জানি গণিতে গ্রিকদের অবদান সবচেয়ে বেশি। ট্রাই শব্দের অর্থ হলো 3, ট্রাইগোনোমেট্রি ইংরেজিতে যেটাকে আমরা ত্রিকোণমিতি বলি ট্রাইগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রি ত্রিকোণমিতি। ট্রাই শব্দের অর্থ হলো 3। আর আমাদের গুণ শব্দের অর্থ হলো ধার বা কিনারা। আর ম্যাট্রন শব্দের অর্থ হলো পরিমাণ। এই তিনটা ধারণা থেকে আমরা ট্রাইগোনোমেট্রি শব্দটা এসেছে। এটা একটা গ্রিক ভাষার শব্দ। এছাড়া আরো কিছু গ্রিক ভাষার শব্দ আমাদের অধ্যায়ে বইয়ে লেখা আছে, থিটা, আলফা, বিটা, গামা, ল্যামডা। যেহেতু গ্রিকরা ত্রিকোণমিতি নিয়ে অনেক গবেষণা বা আলোচনা করেছে, এই জন্য গ্রিকদের এই সিম্বল গুলো ত্রিকোণমিতিতে ব্যবহার অনেকগুলো আছে, অ্যাঙ্গেল হিসাবে, কোণ হিসাবে। তাহলে আমরা ত্রিকোণমিতি আলোচনা করতে গিয়ে আমাদেরকে প্রথম যেই জিনিসটা আমাদেরকে সবচেয়ে বুঝতে হবে, এটা হলো আমাদের সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে। এবং সমকোণী ত্রিভুজ সম্পর্কে পিথাগোরাসের যে উপপাদ্য আছে, এই উপপাদ্য সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে। পিথাগোরাসের যে উপপাদ্যটা, এটা অষ্টম শ্রেণীতে আছে। আমরা সমকোণ নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি। আমরা অবশ্যই এটা 90 ডিগ্রি কোণটা পেন্সিল বা চাঁদা দিয়ে আঁকবো। আমি ফ্রি হ্যান্ডে এঁকে দেখাচ্ছি। এই কোণটা হলো সমকোণ বা 90 ডিগ্রি। আমরা যদি ত্রিভুজটাকে এ বি সি বিবেচনা করি একটা ত্রিভুজ, তাহলে অপর যে দুইটা কোণ আছে এই দুইটা কোণ হবে আমাদের সূক্ষ্ম কোণ। এই দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা বি কোণটাকে সমকোণ ধরেছি, তাহলে অপর যে দুইটা কোণ এই দুইটা কোণ হবে সূক্ষ্ম কোণ। এখন আমাদের যে ত্রিকোণমিতির যে অনুপাত আছে এবং ত্রিকোণমিতির যে সূত্রাবলী আছে, এগুলো জানতে হলে আমাদের সমকোণের যে বাহুগুলো আছে, বাহুগুলোর নাম সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আমরা সমকোণের যে সবচেয়ে বড় কোণটা হলো সমকোণ, এটার ঠিক বিপরীত যে বাহুটা হবে, সমকোণের বিপরীত বাহুকে আমরা বলবো অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে আমরা বলবো অতিভুজ। অতিভুজ মানে সবচেয়ে বড় যে বাহু, অতিভুজ। বা ইংরেজিতে আমরা যদি বলি তাহলে হাইপোটেনাস, হাইপোটেনাস শব্দের অর্থ হলো অতিভুজ। অর্থাৎ অতিভুজ চিনব কিভাবে? সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? অতিভুজ বলবো। এখন আসো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা বাহু রয়েছে, আমাদের সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু, যেটাকে আমরা বা
বিপরীত বাহু যেটা বা অপোজিট বাহু যেটা, যেটাকে আমরা লম্ব বলবো, এবং সমন্বিত বাহু যেটাকে আমি ভূমি বলবো, এটা নিয়ে আমাদের মাঝে মাঝে কনফিউশন হয়। এখন আসো আমরা কোন থিটা কোণটাকে বিবেচনা করব। আমাদের দুইটা সূক্ষ্মকোণ রয়েছে, দুইটা সূক্ষ্মকোণের মধ্যে কোন সূক্ষ্মকোণটাকে আমরা বিবেচনায় আনবো, ওইটার উপরে ডিপেন্ড করে আমাদের লম্বভূমি। এই জায়গাটাতে ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি তোমাদের সবচেয়ে বেশি ভুল হয় যে আমরা লম্ব কোণটাকে ধরবো, ভূমি কোণটাকে ধরবো। অবশ্যই আমি যে সূক্ষ্মকোণটা নিব, আমাদের এটা তো সমকোণ, বাকি যে দুইটা কোণ আছে, দুইটার কোণ সূক্ষ্মকোণ, যে সূক্ষ্মকোণটা নিব ঠিক এটার অপোজিট যে সাইডটা হবে, যে অপোজিট যে বাহুটা হবে, এটা হবে আমাদের বিপরীত বাহু বা লম্ব। আমি যদি এই এই বাহুটার এই কোণটাকে বিবেচনা করি থিটা, থিটাও একটা গ্রিক ভাষার শব্দ, এটাকে আমরা কোন অ্যাঙ্গেল হিসেবে বিবেচনা করলাম, তাই থিটা কোণের যে বিপরীত যে বাহুটা হবে, এটা হবে বিপরীত বাহু, বা আমরা এটাকে লম্ব বলতে পারবো, লম্ব বিপরীত বাহু বা লম্ব বলতে পারবো। আর ইংরেজিতে যদি আমরা লিখি তাহলে এটা হলো অপোজিট, থিটা কোণের ঠিক বিপরীত বাহু, অপোজিট সাইড, অপোজিট সাইড, অপোজিট সাইড। তাইলে আমরা লম্ব চিনলাম। লম্ব যে সবসময়, এবং লম্ব এবং ভূমির মধ্যে সবচেয়ে যে কনফিউশনটা সবচেয়ে বেশি স্টুডেন্টরা তৈরি করে, সেটা হলো লম্ব এবং ভূমির মধ্যে। লম্ব এবং ভূমি চিনে না। ভূমিটা কিন্তু সবসময় নিচে হবে না, এটা আমরা যে থিটা কোণটা নিয়েছি, এটার বিপরীত বাহুটা হলো লম্ব। আমি যদি থিটা কোণ এদিকে বিবেচনা করি, তাহলে এটার বিপরীত বাহু হবে লম্ব এবং ভূমি হবে এটা। তাহলে আমরা আগে প্রথমে নির্ণয় করবো কোন কোণটা আমি নিতেছি, সূক্ষ্মকোণ কোণটা নিতেছি। আমি সূক্ষ্মকোণ এইটা নিলাম, মানে সি কোণের যে সূক্ষ্মকোণটা নিলাম, এটার বিপরীত বাহু হবে লম্ব। তাহলে এটার যে সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহুটা, এটা আমার সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, বা আমি আরেকটা নাম দিতে পারি ভূমি। ভূমি আমরা যদি এটাকে ইংরেজিতে লিখি তাহলে এটা হলো অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট সাইড, অর্থাৎ যেটাকে আমরা ভূমি বলবো। দেখো আমরা সমকোণী ত্রিভুজের বাহুগুলার পরিচয় আমরা দিয়েছি। আমরা অতিভুজ কাকে বলবো, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলবো, অর্থাৎ বড় কোণের যে বিপরীত বাহুটা, ওইটাকে আমরা অতিভুজ বলবো। আর যে কোণটা আমি নিয়েছি থিটা কোণ, ঠিক থিটা কোণের যে বিপরীত বাহু, এটাকে বিপরীত বাহু বা লম্ব বলবো, বা অপোজিট সাইড বলবো। আর থিটা কোণ সংলগ্ন যে বাহুটা, এটা হলো ভূমি বা সন্নিহিত বাহু বা অ্যাডজেসেন্ট সাইড বলবো, যেটাকে ভূমি বলবো। আমরা শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুল করে আমাদের লম্ব এবং ভূমি কোনটা, ভূমি সবসময় যে নিচে হবে এটা না, আমি যে কোনটা বিবেচনা করব ঠিক ভূমি এরকম হবে। যদি আমি আরেকটা এদিকে আরেকটা সমকোণী আমি ত্রিভুজ নিলাম, খেয়াল করো, পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ নিলাম, পি কিউ আর আমি সমকোণী ত্রিভুজ নিলাম, এই কোনটা হলো সমকোণ, তাহলে আমার অতিভুজ ঠিক থাকবে, এটা অতিভুজ ঠিক আছে। কিন্তু সূক্ষ্মকোণ যদি আমি এটাকে বিবেচনা করি, পি কে যদি সূক্ষ্মকোণ বিবেচনা করি, তাহলে আমাদের কিন্তু লম্ব এটা হয়ে যাবে ঠিক সূক্ষ্মকোণের বিপরীত যে বাহুটা আছে, এটা হবে অপোজিট সাইড বা লম্ব। তাহলে সূক্ষ্মকোণ সংলগ্ন যেটা আছে এটা হবে ভূমি। এখন কিন্তু ভূমি এইদিকে, এই জায়গাতে স্টুডেন্ট লম্ব ভূমি নির্ণয় করতে ভুল করে, এই কারণে তারা পরীক্ষায় অনেক সময় সমস্যায় পড়ে, লম্ব ভূমি চিহ্নিত করতে পারে না। আসলে আমাদের সমকোণ যেটা আছে, আমাদের সমকোণের ঠিক বিপরীত বাহুটা, আমাদের অতিভুজের কোনো পরিবর্তন হবে না, সমকোণের ঠিক বিপরীত বাহুটা আমরা অতিভুজ বলবো, সমকোণের বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা আছে, এটা ঠিক বিপরীত বাহুটাকে আমরা অতিভুজ বলবো বা হাইপোটেনাস, ইংরেজিতে হাইপোটেনাস বলবো। আর থিটা কোণের ঠিক বিপরীত বাহুটাকে আমরা লম্ব বলবো, এবং থিটা কোণ সংলগ্নটাকে ভূমি বলবো। তাহলে আমাদের ভূমি কিন্তু পরিবর্তন হতে পারে, নিচের দিকে যেটাকে থাকবে এটাকে কিন্তু সবসময় আমরা ভূমি বলবো না। তাহলে আমাদের ভূমি, আমরা ভূমি বলতে হলে আমাদেরকে কি করতে হবে, আমাদের আগে সূক্ষ্মকোণ বিবেচনা করতে হবে। আমি যদি এই সূক্ষ্মকোণ বিবেচনা করি তাহলে লম্ব হবে এটা, ভূমি হবে এটা। আমি সূক্ষ্মকোণ এটা বিবেচনা করেছি, ঠিক এটার বিপরীত বাহুটা ছিল অপোজিট সাইড বা লম্ব, এবং থিটা কোণ সংলগ্ন যেটা ছিল এটা ছিল ভূমি। তাহলে আশা করি তোমরা ভূমি, লম্ব এবং অতিভুজ সম্পর্কে জেনেছো। আমি আবারও বলি, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। যে সূক্ষ্মকোণটা আমরা বিবেচনা করব, দুইটা সূক্ষ্মকোণ আছে, এর মধ্যে যে সূক্ষ্মকোণটাকে আমরা বিবেচনা করব ঠিক সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকে আমরা লম্ব বা বিপরীত বাহু বলবো বা অপোজিট সাইড বলবো। আর থিটা কোণ সংলগ্ন যেটা আছে এটাকে আমরা ভূমি বলবো বা অ্যাডজেসেন্ট সাইড বলবো। আর আমাদের সমকোণের বিপরীত বাহু যেটা, এটা হলো অতিভুজ। এখন আসো
আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, এখানে কয়টা বাহু আছে আমরা একটু বিবেচনা করি, একটু খেয়াল করো। আমাদের তিনটা বাহু আছে, একটা হলো অতিভুজ, একটা হলো বিপরীত বাহু বা লম্ব, আর একটা হলো সন্নিহিত বাহু বা ভূমি। আমি তোমাদের বুঝার সুবিধাতে একটু সাইডে চিত্রটা আঁকছি। এই আমরা তোমাদেরকে আরো ভালোভাবে সূত্রগুলো বুঝিয়ে দিচ্ছি। তাহলে তিনটা বাহু থেকে আমরা 6টা অনুপাত তৈরি করতে পারবো। বিপরীত বাহুর সাথে অতিভুজের অনুপাত করতে পারবো, অতিভুজের সাথে বিপরীত বাহুর অনুপাত করতে পারবো, অতিভুজের সাথে লম্বের অনুপাত, ভূমির অনুপাত করতে পারবো, ভূমির সাথে আমরা লম্বের অনুপাত করতে পারবো, লম্বের সাথে ভূমির অনুপাত করতে পারবো। এ ধরনের 6টা অনুপাত আমরা এই ত্রিভুজটা থেকে, সমকোণী ত্রিভুজটা থেকে তৈরি করতে পারবো। এই জন্য আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হবে 6টা। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা ত্রিকোণমিতির যে সূত্র আছে সূত্রগুলো তৈরি করব, এবং কিছু অবেদ আছে, অবেদ গুলো আমরা তৈরি করব। এখন আমি তোমাদের বোঝার সুবিধার্থে চিত্রটা আমরা একটু ছোট করে একটু এই পাশে এঁকে নিচ্ছি। সমকোণী ত্রিভুজ, একটু খেয়াল করো, এ বি সি, এটা হলো সমকোণ বা 90 ডিগ্রি। এটা হলো আমরা অতিভুজ বা আমাদের হাইপোটেনাস অতিভুজ। এটা হলো আমাদের ভূমি, যেহেতু আমি এই কোণটাকে থিটা নিয়েছি, এটা হলো ভূমি বা সন্নিহিত বাহু, আর এটা হলো লম্ব বা বিপরীত বাহু। আমরা এখন সূত্র তৈরি করব। আমরা দেখেছি ত্রিভুজের এই তিনটা বাহু থেকে আমরা ত্রিভুজের এই তিনটা বাহু থেকে 6টা সম্পর্ক আমরা দাঁড় করাতে পারি, অর্থাৎ 6টা অনুপাত আমরা তৈরি করতে পারি। এজন্য ত্রিকোণমিতিক অনুপাত হবে 6টা। এখন আসো এই 6টা অনুপাত কি কি। আমাদের, আমি আগেও বলেছি, আমাদের লম্ব ভূমিতে আমরা চিহ্নিত যে থিটা কোণটা বিবেচনা করবো, ঠিক এটা বিপরীত বাহু লম্ব। আমি যদি এই দিকে থিটা বিবেচনা করি বা একটা কোণ বিবেচনা করি, এর বিপরীত বাহু হবে লম্ব, তখন ভূমি এদিকে চলে যাবে, আমরা ভূমি লম্ব কিন্তু চেঞ্জ হবে। এখন আসো অনুপাত 6টি কি কি। আমরা যদি অনুপাত 6টির একটু আলোচনা করি, একটু খেয়াল করো। আমাদের প্রথম যে অনুপাতটা, এটা হলো আমাদের সাইন। আমি পুরো নামটা লিখবো এবং পরে এই সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড, এগুলো কিভাবে এসেছে এগুলো আরো আমরা বড় ক্লাসে আরো এগুলোর বিস্তারিত আলোচনা আছে। এখন আমরা পুরো নামটা লিখবো এবং একে সংক্ষেপে আমরা কিভাবে প্রকাশ করব এটা একটু আমরা লিখবো। সাইন, আসলে আমরা সাইন সম্পর্কে একটু জানি। সাইন, এস আই এন ই, সাইন। আমরা এটাকে সংক্ষেপে লিখবো সাইন, শুধু আমরা প্রকাশ করবো শুধু সাইন দিয়ে। আর যখন আমরা অ্যাঙ্গেলটা, খেয়াল করো, অ্যাঙ্গেলটা যখন আমরা নিব, আমরা থিটা নিলে থিটা লিখবো। এটা কিন্তু খালি কোনো থাকবে না, এই সাইনের সাথে অবশ্যই একটা অ্যাঙ্গেল থাকবে। এটা হতে পারে যে কোনো একটা সূক্ষ্মকোণ হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 40 ডিগ্রি হতে পারে, 50 ডিগ্রি হতে পারে, যে কোনো একটা সূক্ষ্মকোণ। থিটা, এখানে আমি থিটা নিয়েছি, তাহলে থিটা কোণ হতে পারে। এখন সাইনকে আমরা যদি সম্পূর্ণরূপে প্রকাশ করি, তাহলে সাইন লিখবো। এরপরে আমাদের আছে তোমাদের কোসাইন, দ্বিতীয় যেটা আছে আমাদের কোসাইন, কোসাইন, সিও এস আই এন ই, কোসাইন, এটাকে আমরা সংক্ষেপে লিখবো কজ। এরপর আসে আমাদের ট্যানজেন্ট, ট্যানজেন্ট আছে, যেটাকে আমরা সংক্ষেপে লিখবো টেন, সংক্ষেপে আমরা লিখবো টেন। ট্যানজেন্টকে আমরা টেন লিখবো। আমি যেহেতু এগুলা থিটা দিয়েছি, দেখো আমি থিটার সাপেক্ষে করতেছি। আমরা সাইন থিটা, আমরা কস থিটা, আমরা অ্যাঙ্গেলটাকে আমরা টেন থিটা আমরা লিখলাম। এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আসে, যে সাইনের সাথে থিটার সম্পর্ক কি, গুণ সম্পর্ক। সাইনের সাথে থিটার কিন্তু গুণ সম্পর্ক নয়। এটা হলো একটা ত্রিকোণমিতিক অনুপাত, আর এটা হলো একটা অ্যাঙ্গেল বা কোণ। এই কোণের মান কত হতে পারে, এটা অনেক সময় ভুল করে। এই সাইন থিটা আমাদের অবজেক্টিভটা আসতে পারে, সাইন এবং থিটার মধ্যে সম্পর্ক কি। সাইন হলো একটা ত্রিকোণমিতিক অনুপাত, আর আমাদের এই থিটাটা হলো একটা কোণ বা অ্যাঙ্গেল। যেমন যদি আমি মনে করি সাইন 30 ডিগ্রি, তাহলে কিন্তু সাইনের সাথে 30 ডিগ্রির গুণ না, 30 ডিগ্রির একটা মান আছে, আমরা জানি 9.2 যখন আমরা করাবো তখন 30 ডিগ্রির আমরা মান পাবো। তাইলে সাইন এবং থিটার সম্পর্ক কিন্তু গুণের সম্পর্ক না। সাইন হলো ত্রিকোণমিতিক অনুপাত, এটা অবজেক্টিভ আসে। সাইন হলো ত্রিকোণমিতিক অনুপাত, আর থিটাটা হলো অ্যাঙ্গেল, একটা কোণ। এটা কিন্তু গুণ সম্পর্ক না, আমরা এটা অবশ্যই মনে রাখবো আমাদের যখন আমরা হিসাব করব। এখন আসো, তাইলে আমরা প্রথমে
সাইন, কোসাইন, ট্যানজেন্ট, এরপরে এগুলোর বিপরীত গুলো আমরা আস্তে আস্তে বিপরীত যে গুলা আছে এগুলা নিয়ে আমরা আলোচনা করবো। এখন আসলে সাইন, সাইনটা আসলে কি? আমরা যে তিনটা বাহু পেয়েছি, একটা অতিভুজ, একটা লম্বা, একটা ভূমি পেয়েছি, এগুলো থেকে আমরা এখন সাইনটাকে কি লিখতে পারি? সাইনের অনুপাতটা মূলত আমাদের সাইন হবে মূলত আমাদের লম্ব এবং অতিভুজের অনুপাত। লম্ব অনুপাত হলো অতিভুজ, অতিভুজ, লম্ব অনুপাত অতিভুজ। আমাদের যে কজ হবে, আমাদের কজ হবে ভূমি বাই অতিভুজ। আমি এটাকে সমান চিহ্ন দিতে পারি, বা আমি এটাকে থিটা, এটাকেও থিটা দিতে পারি, এটাকে থিটা দিতে পারো, এটাকেও থিটা দিতে পারো। এটা থিটা সবসময় থিটা থাকবে না, আমি থিটা ধরেছি সূক্ষ্মকোণ, এই কারণে আমি থিটা দিয়েছি। এটাকেও তুমি থিটা দিতে পারো। এটার পুরো নামটা হলো সাইন, এটা কোসাইন, এটা ট্যানজেন্ট। আর সংক্ষেপে যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে যাব তখন আমরা সাইন এভাবে লিখবো, কজ এভাবে লিখবো, ট্যান এভাবে লিখবো। তাহলে কজ হলো আমাদের ভূমি এবং অতিভুজের অনুপাত, ভূমি এবং অতিভুজের অনুপাত, অতিভুজ। আর আমাদের ট্যান এর যেই সম্পর্কটা, টেন থিটা, টেন থিটা মূলত সাইন থিটা বাই কস থিটা। টেন থিটা হলো সাইন থিটা বাই কস থিটাকে, এটাকে আমরা দেখো টেন থিটা, আমাদের টেন থিটা হলো সাইন থিটা বাই মূলত সাইন থিটা বাই কস থিটা। এটাকে যদি আমরা একটু সাইন থিটাকে লেখা যায় কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অতি দেখি আমি অতি, তাহলে অতি 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 মানে অতিভুজ আমরা সংক্ষেপে লিখলাম। আর কস কে লেখা যায় কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অতিভুজ। এখন যদি আমরা এটাকে একটু ভগ্নাংশটারে আমরা যদি এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন দেব, অতি উপরে চলে যাবে মানে অতিভুজ, আর ভূমিটা নিচে চলে আসবে, ভূমি নিচে চলে আসলো। এখন আমরা অতিভুজে অতিভুজে আমরা কেটে দিলাম, তাহলে লম্ব বাই ভূমি। আমাদের সাইনের কিন্তু সূত্র হয়ে গেল, দেখো সাইন হলো লম্ব বাই সরি টেন হলো লম্ব বাই ভূমি। তাহলে আমরা টেনটাকে কি লিখতে পারবো? লম্ব বাই ভূমি লিখতে পারবো, টেন হলো লম্ব বাই ভূমি। এখন আসো, যে তিনটা ত্রিকোণমিতিক অনুপাত আমরা পেয়েছি, এই তিনটার বিপরীত আরো তিনটা ত্রিকোণমিতিক আছে। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত হলো মোট 6টা। এর মধ্যে তিনটা আমরা বের করে ফেলেছি, সাইনেরটা বের করেছি লম্ব বাই অতিভুজ, কোসাইনেরটা বা কজেরটা বের করেছি ভূমি বাই অতিভুজ, এবং ট্যানজেন্ট বা টেনেরটা আমরা বের করেছি সাইন বাই কস অথবা লম্ব বাই ভূমি। এখন এই সাইনের যে বিপরীতটা আছে, সাইনের বিপরীতটাকে আমরা লিখতে পারবো, আমরা তো এটা বুঝিয়েছি, আমরা টেনটাকে আমরা এদিকে লিখবো, এটা লম্ব বাই ভূমি। তাহলে এটা কিভাবে বের করেছি আমি দেখিয়ে দিয়েছি। এখন আমরা এগুলো একটু মুছে ফেলি, আমাদের বোর্ডটা যেহেতু ছোট, হিসাবের সুবিধার্থে। এখন আসো, আমাদের সাইনের যে বিপরীত, এদের বিপরীত অনুপাত, আমাদের সাইনের যে বিপরীত অনুপাত, সাইনের বিপরীত হবে আমাদের কোসাইন বা কোসেক। সাইনের বিপরীত হবে আমাদের কোসেক, সাইনের বিপরীত হবে আমাদের কোসেক, এসিসি কোসেক থিটা, কোসেক থিটা। সাইনের বিপরীত হবে আমাদের কোসেক থিটা, বা এটাকে আমরা 1 বাই সাইন থিটা লিখতে পারবো, 1 বাই সাইন থিটা, যেটাকে বিপরীত অনুপাত হিসেবে আমরা লিখবো। আবার এটাকে আমরা এই ব্র্যাকেটে লিখি, এটাকে লেখা যায় পুরো, যদি আমরা লেখা তাহলে কোসেকেন্ট, এস ই সি এ এন টি, কোসেকেন্ট। পুরো নামটা হলো কোসেকের, পুরো নামটা হলো কোসেকেন্ট। তাহলে এটা হলো আমাদের সাইনের যে বিপরীত অনুপাত, সাইনের বিপরীত অনুপাত হলো কোসেক। আমাদের কজ বা কোসাইনের বিপরীত হতে হবে, আমি আবার এটাকে লিখবো সেক, সেক থিটা বা 1 বাই কজ। আমাদের যে কজ আছে, আমাদের কজের বিপরীতটা হবে আমাদের সেকের বিপরীত হবে 1 বাই কজ, বা কজের বিপরীত হবে আমাদের 1 বাই সেক। এই সেক থিটাকে আমরা যদি সম্পূর্ণরূপে লিখি, তাহলে এটাকে লেখা যাবে এসিসি এ এন টি, সেকেন্ড, মানে পূর্ণরূপ সেকেন্ড। কিন্তু আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করতে যাব তখন আমরা এটাকে সেক করব। তাহলে আমাদের কজের বিপরীত হলো আমাদের সেক, বা 1 বাই কজ মানে সেক, এটার বিপরীত অনুপাত হলো সেক। এখন আসলে টেন এর যদি আমরা বিপরীত
আলোচনা করি, তাহলে cot থিটা ইকুয়াল টু হলো 1/tan থিটা। তাহলে কটটাকে আমরা যদি পুরা লিখি তাহলে এটাকে লিখতে পারবো আমরা কটেনজেন্ট, কটেনজেন্ট। তাইলে দেখো আমরা আমাদের যে সমকোণী ত্রিভুজ ছিল, এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহু ছিল। একটা ছিল সমকোণের বিপরীত বাহু অতিভুজ যা হাইপোটেনাস, এবং থিটা কোণ যে ছিল, থিটা কোণের বিপরীত বাহু ছিল লম্ব বা অপোজিট সাইড, এবং থিটা কোণ সংলগ্ন যেটা ছিল এটা ভূমি বা আমরা ভূমি ছিল বা সন্নিহিত বাহু ছিল। আমরা সবসময় ভূমি এবং লম্বের ক্ষেত্রে আমরা একটু সতর্ক থাকবো। আমি থিটা কোণ এদিকে নিয়েছি, এখানে লম্ব এদিকে হয়েছে, আমি যদি থিটা কোণ এই জায়গায় নিব, ঠিক লম্বটা এদিকে হবে, ভূমিটা এদিকে হবে। ভূমি কিন্তু সবসময় নিচে থাকবে না। ভূমি আমাদের যে সূক্ষ্মকোণ আছে, এই সূক্ষ্মকোণ বিবেচনা করে আমরা লম্ব এবং ভূমি লিখবো। তাহলে দেখো আমরা সাইনকে কি বলতে পারবো, সাইনের পুরো বানান হলো এসআইএনই, সংক্ষেপে আমরা সাইন থিটা লিখবো। কোসাইন রে লিখবো আমরা কস, ট্যানজেন্ট রে লিখবো আমরা টেন থিটা। এবারে সাইনের বিপরীত হবে আমাদের কোসেক, বা 1/sin হলো কোসেক। এবার কজ এর বিপরীত হবে 1/sec, বা sec এর বিপরীত হবে 1/cos। এবং ট্যানজেন্ট যেটা আছে, ট্যানজেন্ট tan এর বিপরীত হবে cot, বা 1/cot হবে tan, বা 1/tan হবে cot বা কোটেনজেন্ট। এটা হলো সেকেন্ড এবং এটা হলো কোসেকেন্ড। আমরা পুরো নামটা অবশ্যই মনে রাখবো, মাঝে মাঝে অবজেক্টিভে আসে পরীক্ষার মধ্যে যে ট্যানজেন্টের tan এর পুরো নাম কি, ট্যানজেন্ট। অনেকে আমরা এটা পড়ি না, এটা অবশ্যই আমরা পড়ে রাখবো। তাহলে এই সূত্রগুলো যদি আমরা এখন তো আমরা ত্রিভুজ থেকে দেখালাম, এখন আসো আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা ত্রিকোণমিতিক অবেধগুলা কিভাবে প্রমাণ করা লাগে এগুলো আমরা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিথাগোরাসের সূত্রের সাহায্যে ত্রিকোণমিতিক অবেধ গুলো আমরা কিভাবে প্রমাণ করবো, আমরা একটু খেয়াল করো। এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমাদের পিথাগোরাসের একটা উপপাদ্য আছে। উপপাদ্যটা হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। সমকোণী ত্রিভুজ সম্পর্কে পিথাগোরাসের যে উপপাদ্য, পিথাগোরাস কি বলেছে, পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাস কি বলেছে, লম্ব স্কয়ার প্লাস হলো ভূমি স্কয়ার ইকুয়াল টু হলো অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস হলো ভূমি স্কয়ার প্লাস হলো অতিভুজ স্কয়ার। এখন আমরা যদি ত্রিকোণমিতিক অবেধ প্রমাণ করতে যাই, এখন দেখো যে লম্ব বা ভূমি এবং অতিভুজ, এটা থেকে আমরা ত্রিকোণমিতিক অবেধ গুলো আমরা প্রমাণ করার চেষ্টা করবো। অর্থাৎ আমাদের যে ত্রিকোণমিতিক তিনটা অবেধ আছে আমরা জানি, sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, এবং cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। এই তিনটে ত্রিকোণমিতিক অনুপাত আমরা কিভাবে প্রমাণ করবো একটু খেয়াল করো। আমরা যদি এই সমীকরণটাকে যদি আমরা অতিভুজ দ্বারা ভাগ করি, তাহলে খেয়াল করো, লম্ব বাই অতিভুজ, অতিভুজ দ্বারা ভাগ করলাম, অতিভুজ বা অতিভুজ, তাহলে উপরে একটা স্কয়ার আছে, অতিভুজ স্কয়ার দ্বারা যদি আমরা অতিভুজ স্কয়ার প্লাস হলো ভূমি বাই অতিভুজ, উভয় পক্ষে আমি ভূমি বাই অতিভুজ, আর এদিকে হলো অতি, আমি অতি লিখি যেহেতু বোর্ড ছোট, অতি, অতি বাই অতি মানে অতিভুজের কি হাইপোটেনাস, অতিভুজ স্কয়ার। এখন খেয়াল করো, কিছুক্ষণ আগে আমি যে লিখিয়েছিলাম একটু খেয়াল করো, লম্ব, লম্ব বাই অতিভুজ আমরা কি লিখেছিলাম, আমরা লিখেছিলাম লম্ব বাই অতিভুজ লিখেছিলাম sin থিটা। আমি থিটা কোণ নিয়েছি এই জন্য এখানে থিটা থিটা লিখেছি। আমরা সবসময় মনে রাখবো সাইন এবং থিটা কিন্তু গুণ আকারে না। সাইন হলো একটা ত্রিকোণমিতিক অনুপাত এবং থিটা হলো একটা অ্যাঙ্গেল বা কোণ, এটাকে আমরা গুণ সম্পর্কে বিবেচনা করব না। একটু খেয়াল করো, লম্ব বাই অতিভুজ আমরা লিখেছি sin থিটা, আর ভূমি বাই অতিভুজ লিখেছিলাম কি, আমি ভূমি বাই অতিভুজ লিখেছিলাম আমরা cos থিটা, cos থিটা। এখন দেখো যদি আমি লম্ব বাই অতিভুজের জায়গায় কি লিখতে পারি, sin থিটা লিখতে পারি। sin থিটা উপরে একটা স্কয়ার আছে sin স্কয়ার থিটা, আর প্লাস ভূমি বাই অতিভুজ লিখেছি আমরা কি cos থিটা, তাহলে cos থিটা লিখলাম, উপরে একটা স্কয়ার আছে cos স্কয়ার থিটা, এবং অতিভুজ অতিভুজে যদি ভাগ যায় তাহলে 1 স্কয়ার, তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি
sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হলো 1। আমাদের একটা অবৈধ প্রমাণ চলে আসছে, একটু খেয়াল করো। আমরা আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবো, এই sin স্কয়ার থিটা যে কথা অর্থাৎ অথবা sin টু দি পাওয়ার n যে কথা, sin থিটা n হোল টু দি পাওয়ার n কিন্তু একই কথা। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি, sin স্কয়ার থিটা যে কথা, sin থিটা হোল স্কয়ার কিন্তু একই কথা, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য নাই। বইয়ের মধ্যে আছে, তোমরা লাইন বাই লাইন যখন পড়বে তখন দেখবে sin থিটা হোল স্কয়ার যে কথা, sin টু দি পাওয়ার n থিটা sin থিটা হোল স্কয়ার একই কথা। অর্থাৎ sin টু দি পাওয়ার n থিটা যে কথা, sin থিটা হোল টু দি পাওয়ার n কিন্তু একই কথা, আমরা মনে রাখবো। তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। একটা এটা হলো একটা ত্রিকোণমিতিক অবেদ। এটা আবার জ্যামিতিক পদ্ধতিতে আমরা প্রমাণ করব, জ্যামিতিক পদ্ধতিতেও কিন্তু প্রমাণ করা যায়। sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটাকে যদি আমরা সমানের এই পাশ ওপাশ নেই, আমরা সমানের এই পাশ ওপাশ নেই, তাহলে এটা থেকে কিন্তু আরো অন্যান্য সূত্র বের করা যায়। যেমন যদি আমি sin স্কয়ার এদিকে রাখি, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারবো আমি 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার যদি আমি cos স্কয়ার এদিকে রাখি, cos স্কয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারবো আমি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আবার যদি শুধু আমি sin থিটার মান বাইর করতে চাই, তাহলে sin থিটার মান বাইর করলে এটাকে আমরা বর্গমূল করব, তাহলে লিখবো 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার যদি আমি cos থিটার মান বের করতে চাই, তাহলে আমরা এটাকে বর্গমূল করে লিখবো 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমাদের মূল সূত্র কিন্তু ত্রিকোণমিতিক অবেদ কিন্তু এটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটাকে আমরা মডিফাই করে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা বের করতে পারি, এবং cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। আবার sin থিটাকে যদি আমি বের করতে চাই, তাহলে বর্গমূল করতে হবে, এদিকে রুটের স্কয়ার কাটা গেছে। আর cos থিটাকে যদি আমি বের করতে চাই, তাহলে বর্গমূল করতে হবে। আসো আমরা এবারে দ্বিতীয় যে অবেদটা আছে এটাতে আমরা একটু যাই। দ্বিতীয় অবেদটা আমাদের কি বলে একটু খেয়াল করি। আমি আগে যেগুলো লিখেছি এগুলা সবসময় আমরা মনে রাখবো। এখন আসো আমরা যেকোনো একটাকে ওই পাশে নিয়ে যাব। মনে করো আমি লম্বটাকে এদিকে রাখলাম, লম্ব স্কয়ার এদিকে রাখলাম, সমান সমান অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ভূমিটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে বিয়োগ হয়ে যাবে ভূমি স্কয়ার। এখন যদি আমরা একটু খেয়াল করো, আমরা যদি লম্ব দ্বারা ভাগ করি, সবগুলোর যদি আমরা লম্ব দ্বারা ভাগ করি, তাহলে লম্ব বাই লম্ব হোল স্কয়ার ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব হোল স্কয়ার মাইনাস হলো ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব হোল স্কয়ার। তাহলে প্রত্যেকটাকে আমরা লম্ব দ্বারা ভাগ করেছি, তাহলে এটা লম্ব বাই লম্ব কাটাকাটি হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, ভাগফল 1 স্কয়ার ইকুয়াল টু অতিভুজ বাই লম্বর সম্পর্কটাকে একটু খেয়াল করো। অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব আমরা শিখেছি কি, আমরা যখন লম্ব এবং অতিভুজের সম্পর্কটা ছিল সাইন, এবং সাইনের যে বিপরীত সেটা ছিল কোসেক, কোসেক থিটা ছিল, কোসেক থিটা। অর্থাৎ তুমি কোসেক থিটাকে লিখতে পারবে কি, কোসেক থিটাকে লিখতে পারবে তুমি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এবং ভূমি বাই লম্ব কোনটাকে লেখা যাবে, ভূমি বাই লম্ব লেখা যাবে, ভূমি বাই লম্ব একটু খেয়াল করো, আমরা কট কে লিখতে পারবো, কট। আমাদের ট্রেন ছিল লম্ব বাই ভূমি, তাহলে কট হবে আমাদের ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এখন দেখো অতিভুজ বাই লম্বকে আমি লিখতে পারি কি, কোসেক, উপরে একটা স্কয়ার আছে কোসেক স্কয়ার থিটা মাইনাস এই ভূমি বাই লম্বকে লিখতে পারবো আমরা কি, কট, তাহলে উপরে একটা স্কয়ার আছে কট স্কয়ার থিটা। তাহলে সুতরাং হয়ে গেল কি, আমি যদি এদিকে নিয়ে আসি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু হলো 1, অথবা আমাদের বইয়ে আছে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু, আমি যদি কট ওইদিকে নিয়ে 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে আমাদের দেখো আরেকটা অবৈধ প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ পিথাগোরাস যে উপপাদ্যটা আসলে আবিষ্কার করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার অনেক ব্যবহারিক প্রয়োগ আছে। দেখো আমরা আরেকটা অবৈধ প্রমাণ করে ফেলছি, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অথবা কোসেক স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা। এখন আমাদের আরেকটা ত্রিকোণমিতিক অবৈধ রয়েছে, আমরা একবার
যেটা ছিল উভয় পক্ষরে অতিভুজ দ্বারা ভাগ করেছি, লম্ব দ্বারা ভাগ করেছি। এখন আমরা ভূমিটাকে এদিকে রেখে দেব, ভূমিটাকে এদিকে রেখে লম্বটাকে ওইদিকে নিয়ে উভয় পক্ষকে আমরা ভূমি দ্বারা ভাগ করে দেখলে আরেকটা অবেদ আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে। দেখো খুবই সিম্পল এবং সহজ। আমরা অবশ্যই গাণিতিক সমস্যার সমাধান করার আগে এই সূত্রাবলীগুলো সম্পর্কে জেনে নিব। সূত্র সম্পর্কে যদি না জানি, না বুঝি, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা হবে, আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো না। ত্রিকোণমিতির ক্ষেত্রে যে কোনো গাণিতিক সমস্যার সমাধানের আগে আমরা অবশ্যই আমাদের সূত্রাবলী নিয়ে আলোচনা করব, সূত্রগুলা জানবো, সংজ্ঞাগুলা জানবো, তাহলে আমাদের গাণিতিক সমস্যার সমাধান করা আমাদের জন্য খুবই ইজি এবং সহজ হয়ে যাবে। এখন আসো আমরা আবার পিথাগোরাসের সূত্রে চলে যাই। এখন আসো আমি ভূমিটাকে এদিকে রাখি, বা ভূমি স্কয়ারটাকে এদিকে রাখলাম, ওইদিকে অতিভুজ আছে, অতিভুজ স্কয়ার, বিয়োগ হলো লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার। এখন আমি উভয় পক্ষকে ভূমি দ্বারা ভাগ করে যদি দেই, তাহলে ভূমি বাই ভূমি, উপরে একটা স্কয়ার আছে ভূমি স্কয়ার, এদিকে অতিভুজ, অতিভুজ বাই ভূমি হোল স্কয়ার, বিয়োগ হলো আমাদের লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি হোল স্কয়ার। এখন আসো ভূমি বাই ভূমি, ভূমি দ্বারা ভূমিকে যদি ভাগ করি তাহলে 1 স্কয়ার হয়ে যাবে। এখন আসো অতিভুজ বাই ভূমি কি, আমরা সম্পর্কটা জানি, অতিভুজ এবং ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি জানি আমরা sec থিটা। একটু খেয়াল করো, আমরা ভূমি বাই অতিভুজ শিখেছিলাম, আমাদের cos থিটা এবং cos এর বিপরীত ছিল sec, তাহলে অতিভুজ বাই ভূমি হবে আমাদের sec থিটা। এবং লম্ব বাই ভূমি তো আমাদের জানা আছে, লম্ব বাই ভূমি হলো tan থিটা, লম্ব বাই ভূমি tan থিটা। আমরা এগুলো অবশ্যই বাংলাতে মনে রাখবো, কারণ এগুলো যখন আমরা সূত্র ব্যবহার করব তখন কিন্তু আমাদের বাংলাটা মনে থাকতে হবে, বাংলাটা মনে থাকলেই কিন্তু আমরা এটাকে সহজে বুঝতে পারবো। এখন আমরা আসলে মান বসাই দিই, প্রতিভুজ বাই ভূমি আমি লিখতে পারি কি sec, তাহলে উপরে একটা স্কয়ার আছে sec স্কয়ার থিটা, আর মাইনাস আমাদেরকে লম্ব বাই ভূমি মানে tan থিটা, তাহলে আমরা লিখতে পারি tan স্কয়ার থিটা। তাহলে আরেকটা অবধি আমরা প্রমাণ পেয়ে গেলাম। সুতরাং sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হলো 1। আমাদের বই যেভাবে দেওয়া আছে, আমাদের বই দেওয়া আছে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমরা তিনটা ত্রিকোণমিতিক অবেদ বের করে ফেললাম। প্রথমটা ছিল আমাদের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, দ্বিতীয়টা ছিল আমাদের cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, এবং যে 3 নম্বর যে অবেদটা আছে এটা হলো sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে দেখো আমরা কিভাবে সহজে সমকোণী ত্রিভুজটাকে কাজে লাগিয়ে সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু আছে এই তিনটা বাহুকে থেকে আমরা 6টা অনুপাত তৈরি করেছি, বা ত্রিকোণমিতিক অনুপাত 6টা সম্পর্ক বের করেছি, বের করে এই থেকে 3টা আবার অবেদ তৈরি করেছি। এই অবেদ গুলাকে কিন্তু আমরা আবার কাজে লাগাই যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে যাব, এগুলো আমরা অবেদে অ্যাপ্লাই করব। তাহলে এই সূত্রগুলা কিন্তু আমরা এই অধ্যায় শুরুতে আমরা অবশ্যই সূত্রগুলা সম্পর্কে জেনে নিব এবং বুঝে নিব। সূত্রগুলা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা আমাদের যে গাণিতিক সমস্যা এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো না। এখন আসো আমি যে সূত্রগুলা লিখেছি এই সূত্রগুলোর একটা সামারি আমি এখন দাঁড় করাই। যে সূত্রগুলো এতক্ষণ আমি প্রমাণ করেছি বা দেখিয়েছি, আমি যদি সূত্রগুলো সংক্ষেপে লিখি তাহলে সূত্রগুলো কি দাঁড়ায় আমরা একটু খেয়াল করি। আমি কিন্তু সূক্ষ্মকোণ থিটা ধরেই করতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সূক্ষ্মকোণটা থিটা ধরবো। যদি আমরা টোটাল সামারিটা লিখি তাহলে sin থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো sin থিটা লেখা যায় 1 বাই cosec থিটা। তাহলে cosec থিটা কি লেখা যাবে, cosec থিটা লেখা যাবে 1 বাই sin থিটা, আমাদের সূত্র। আমরা cos থিটাকে লিখতে পারবো, cos থিটাকে লিখতে পারবো আমরা সংক্ষেপে লিখতে আছি। আমরা sin এর পূর্ণ নিয়ম বানানটা কিন্তু আমরা শিখেছিলাম, এখন আমরা পূর্ণ বানান লিখবো না, আমরা সূত্র ব্যবহারিক প্রয়োগটাকে আমরা শর্ট যে নিয়মটা আছে সেটা লিখবো cos 1 বাই sec থিটা। তাহলে sec থিটাকে আমরা লিখছি কি 1 বাই cos থিটা, বিপরীত cos থিটা। তারপর আমাদের tan থিটা, আমাদের tan থিটা হলো 1 বাই cot থিটা, আমাদের cot থিটা ইকুয়াল টু হলো 1 বাই tan থিটা। এছাড়া আমরা tan এর আরো একটা স্পেশাল সূত্র শিখেছিলাম, tan থিটা ইকুয়াল টু হলো sin থিটা বাই cos থিটা।
tan এর বিপরীত cot, তাহলে cot থিটা হবে উপরে cos থিটা এবং নিচে হবে sin থিটা। এটা হলো আমাদের সূত্রের সামারি। এবং আসলে আমরা অবেদ যেগুলা শিখেছি, অবেদগুলা প্রথম শিখেছি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 শিখেছি। এক নম্বর অবেদ এটা শিখেছি। দুই নম্বর অবেদ শিখেছি আমরা cosec স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, এটা শিখেছি cot স্কয়ার থিটা। এবং তিন নম্বর যে অবেদটা, এই অবেদটা শিখেছিলাম আমরা sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমাদের আমি এখন এতক্ষণ যা বুঝিয়েছি এটার সামারি, যে সূত্রগুলো যদি আমি সামারি দাঁড় করাই তাহলে সামারিটা এরকম হবে sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা। এগুলো আমাদেরকে অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। কোন জায়গায় আমরা sin থিটা পাবো, এটার পরিবর্তে আমরা 1 বাই cosec থিটা লিখবো, আবার 1 বাই cosec থিটার পরিবর্তে আমরা sin থিটা লিখবো। এভাবে এই সূত্রগুলোর ব্যবহার আছে। এখন আমরা আসলে যে অবেদগুলো আছে, এই অবেদগুলার জ্যামিতিক পদ্ধতিতে অবেদগুলার প্রমাণ কিন্তু পরীক্ষা আসে। এই ক্ষেত্রে আমরা জ্যামিতিক পদ্ধতিতে অবেদগুলোর প্রমাণ কিভাবে করব আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা আসো একটা ত্রিকোণমিতিক অনুপাত যদি দেওয়া থাকে তাহলে বাকি অন্যান্য 5টা কিভাবে বের করা লাগে। টোটাল 6টা ত্রিকোণমিতিক অনুপাত, এর মধ্যে যে কোনো একটা যদি দেওয়া থাকে তাহলে বাকি 6টাও কিন্তু আমরা বের করে ফেলতে পারি। এখন আসো আমরা যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকলে আমরা প্রথমে এটা বের করি, তারপর আমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করব অবেদের প্রমাণ। যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকলে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে বের করা লাগে এটা একটু আমরা দেখি। আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করি, তারপর আমরা জ্যামিতিক পদ্ধতিগুলো তোমাদেরকে দেখিয়ে দিব জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে প্রমাণ করা লাগে। যেহেতু আমাদের রোজার মাস, আমাদের নামাজ আছে, আমরা ক্লাসটা বেশিক্ষণ দীর্ঘায়িত করব না। আমরা 7টা থেকে প্রতিদিন শুরু করব, এক একদিন এক একটা ক্লাস দেব এবং 7:45-এ শেষ করে ফেলবো। আমরা গাণিতিক সমস্যাটা হলো এরকম, যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকলে tan a দেওয়া আছে। এখানে দেখো, এখানে আমরা ওইটাতে ওই সমকোণী ত্রিভুজ আমরা থিটা দিয়ে করেছি, কিন্তু এখানে অ্যাঙ্গেলটা হলো a। tan a ইকুয়াল টু যদি 4/3 হলে, অর্থাৎ 4/3 হলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত গুলো নির্ণয় করো। তাহলে এটা সমাধান আমরা কিভাবে করি আমরা একটু খেয়াল করি। তাহলে দেওয়া আছে বা given that দেওয়া আছে আমাদেরকে tan a ইকুয়াল টু হলো 4/3। এক্ষেত্রে আমাদেরকে সঠিক চিত্রটা আঁকা আবশ্যক। যদি চিত্র না আঁকি এবং যদি আমি আগে যে ধারণা দিয়েছি এই ধারণা যদি আমি না জানি তাহলে কিন্তু আমরা অন্যান্য অনুপাতগুলো বের করতে পারবো না। আমরা ভূমি, লম্ব, অতিভুজ যদি চিহ্নিত করতে না পারি তাহলে কিন্তু আমরা অন্যান্য অনুপাতগুলো বের করতে পারবো না। ওই ক্ষেত্রে ওই সময় ছিল থিটা কোণ ছিল। এখন দেখো আমি যদি সমকোণী ত্রিভুজটা আঁকি, একটু খেয়াল করো, আমাদের যে tan এর সাথে যে সূক্ষ্মকোণটা দেওয়া আছে এটা a দেওয়া আছে, তাহলে আমি a এইখানে লিখবো, একটু খেয়াল করো, a এখানে লিখবো। এবার বিসি তুমি যে জায়গায় লেখো কোনো সমস্যা নাই। তাহলে এটা হলো আমাদের সমকোণ। সমকোণের বিপরীত বাহু যেটা, এটা হলো আমাদের অতিভুজ। আমরা পেয়ে গেলাম অতিভুজ। এটা আমি অতিভুজ লিখবো না কারণ আমরা আগেরটাতে লিখেছি, তবে সূক্ষ্মকোণটা আমরা পেয়ে গেছি, এটা সূক্ষ্মকোণ। এখন সূক্ষ্মকোণের যে বিপরীত বাহু এটা হলো লম্ব। তাহলে আমরা tan থিটা কি জানি, আমরা tan থিটা শিখেছি কি, tan থিটা বা tan a শিখেছি আমরা লম্ব বাই ভূমি শিখেছি। তাহলে এখন আমাদের যে কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে, এই কোণের বিপরীত বাহু যেটা, এটা লম্ব। তাহলে লম্ব হবে আমাদের 4 আর আমাদের ভূমি হবে কত 3। তাহলে আমাদের অতিভুজটা আমাদের বের করে নিতে হবে। অতিভুজ যদি বের করতে পারি তাহলে আমরা ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাতগুলা বের করে নিতে পারবো। তাহলে এখানে আমরা একটু পরিচয় দিই। এখানে আমাদের লম্ব যদি আমরা এই ত্রিভুজটা বিবেচনা করি, আমাদের লম্ব বিসি সমান সমান হবে 4। আমাদের ভূমি এসি সমান সমান হবে 3। আমরা কিভাবে লম্বটা চিনেছি, আমাদের যে কোণটা দেওয়া ছিল
আমাদের কোণটা যে টেনের যে কোণটা দেওয়া আছে দেখো এই সেটা সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণ এটা ঠিক সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেটা, এটাকে আমরা বলবো বিপরীত বাহু বা অপোজিট সাইড। এরপরে আমাদের যে থিটা কোণ সংলগ্ন বা যে কোণটা দেওয়া আছে এই কোণ সংলগ্ন যে যে বাহুটা দেওয়া আছে এই বাহুটাকে বলবো আমরা সন্নিহিত বাহু বা ভূমি বলবো, বা অ্যাডজেসেন্ট বলবো, অ্যাডজেসেন্ট সাইড। আর আমাদের যে অতিভুজ এটা হলো হাইপোটেনাস, যেটা অতিভুজটা এখন আমরা বের করে নেব পিথাগোরাসের সূত্রের সাহায্যে। এখানে অতিভুজ, অতিভুজ আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে অতিভুজ এ বি সূত্র আমরা কি জানি, অতিভুজ এ বি হবে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমাদের লম্ব স্কয়ার প্লাস হলো ভূমি স্কয়ার। এখন সমান সমান আমাদের লম্বটা কত আছে, লম্ব আমাদের 4 স্কয়ার প্লাস হলো 3 স্কয়ার, 4 স্কয়ার হলো 16 আর 3 স্কয়ার হলো আমাদের 9, 25, 25, 25 এর বর্গমূল হবে আমাদের 5। তাহলে অতিভুজটা আমরা বের করে নিয়েছি 5। এখন দেখো আমাদের কাছে তিনটা বাহুরই আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, একক দেওয়া নাই কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 4 দেওয়া আছে, অতিভুজটা দেওয়া আছে 5, আমাদের লম্ব দেওয়া আছে, লম্ব বা বিপরীত বাহু দেওয়া আছে 4, ভূমি দেওয়া আছে 3। তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা সহজে বের করে ফেলতে পারবো। আমাদের যে টেন দেওয়া আছে আমরা জানি টেনের বিপরীত হলো কট, তাহলে কট হবে কট এ হবে টেনের বিপরীত, তাহলে টেন ছিল 4/3, তাহলে কট হবে 3/4। এবার আসো সাইন, যদি আমি সাইনে যাই আমাদের সাইন থিটা না এখানে এ হবে, সাইন আমরা জানি লম্ব বাই, সাইন জানি আমরা লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত একটু খেয়াল করবো আমরা, লম্ব হলো 4, অতিভুজ হলো 5, তাহলে 4/5 হবে আমাদের সাইন এর মান। সাইনের বিপরীত আমরা শিখেছি কি, সাইনের বিপরীত হলো কোসেক, কোসেকে, তাহলে কোসেক সাইনের বিপরীত করো, উপরে যাবে 5, নিচে চলে আসবে 4। এরপরে আসো আমাদের কস, কস আমরা জানি, কসে জানি ভূমি বাই অতিভুজ, কস জানি আমরা ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হলো কত 3 আর অতিভুজ আমাদের 5। এবং কজের বিপরীতে আমরা জানি sec, তাহলে sec এ আমরা এখানে এই অ্যাঙ্গেল এ আছে এই কারণে এ লিখেছি। আমি যখন বুঝিয়েছিলাম সূত্রগুলো তখন আমি থিটা দিয়েছি। অ্যাঙ্গেল গুলো চেঞ্জ হতে পারে, তোমরা এদিকে খেয়াল রাখবে সবসময়। যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকে সূক্ষ্মকোণের যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকে আমরা অবশ্যই এটা ধরে লিখবো। এখানে আমাদের সূক্ষ্মকোণ টেন এর সাথে যেটা দেওয়া আছে, আবার আমি বলি টেন এবং এর যে সম্পর্কটা এটা কিন্তু গুণ সম্পর্ক না। টেন হলো একটা ত্রিকোণমিতিক অনুপাত আর এ হলো একটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ বা অ্যাঙ্গেল। এখন দেখো sec হলো তাহলে 5 উপরে যাবে 3 নিচে চলে আসবে। তাহলে একটা ত্রিকোণমিতিক অনুপাত যদি দেওয়া থাকে এটাকে আমরা পিথাগোরাসের সূত্র থেকে যেকোনো দুইটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে অপর বাহুর দৈর্ঘ্য আমরা পিথাগোরাসের সাহায্যে বের করে এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা বের করে ফেলতে পারবো। এর মধ্যে আমাদেরকে যদি এই অঙ্কটার ক্ষেত্রে অনেক সময় যদি চেঞ্জ হয়ে আসে, মনে করো 10 এর মান যদি এরকম দেওয়া থাকে, যদি 10 থেকে কিন্তু শুধু √3 দেওয়া থাকে তখন বাচ্চারা একটু কনফিউশনে পড়ে যায় লম্ব কোণটা, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব অবশ্যই হবে এবং নিচে কিছু নেমে নিয়ে এক আছে, কোন একটা পূর্ণ সংখ্যা বা যে কোনো সংখ্যার নিচে কোনো কিছু নেমে নিয়ে এক আছে, তাহলে এটা ভূমি অবশ্যই এক হবে। এক্ষেত্রে থিটা কোণ কোনটা আমরা যখন দেওয়া থাকবে ওই অনুসারে থিটা কোণ অনুযায়ী লিখবো। শুধু একটা সংখ্যা দেওয়া থাকলে উপরে যেটা থাকবে এটা হবে 10 এর ক্ষেত্রে উপরেরটা হবে লম্ব এবং নিচেরটা কিছু না দেওয়া থাকলে 1 হবে ভূমি। অন্যান্য অনুপাত দেওয়া থাকতে পারে, শুধু যদি 10 দেওয়া থাকবে তা না, আমাদের সাইন যেকোনো 6টার যেকোনো একটা দেওয়া থাকলে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাত সূত্রগুলো ব্যবহার করে অন্যান্য অনুপাতগুলা বের করে ফেলতে পারবো। আমাদের সময় কিন্তু প্রায় শেষ হয়ে আসছে, আমাদের আজানের সময় হয়ে গেছে। আমরা আর একটা গাণিতিক সমস্যা তোমাদেরকে দেখিয়ে শেষ করব, এবং মহা গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা আমরা অনেকে করি না। এটা হলো আমাদের জ্যামিতিক পদ্ধতিতে আমাদের যে অবেদের এটা আছে এটার অবেদের প্রমাণটা আমরা কিভাবে ব্যবহার করবো। আমি ঠিক যেভাবে লিখিয়ে দিচ্ছি, আমার অফলাইনে আমার যারা শিক্ষার্থী আছে, যারা আমার সরাসরি আমার সাথে আছে তারাও দেখবে। জ্যামিতিক পদ্ধতিতে পরীক্ষা অনেক সময় আসে, জ্যামিতিক পদ্ধতিতে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা
ইকুয়াল টু 1। এই প্রমাণটা অনেক সময় আসে পরীক্ষার মধ্যে। শুধু এই না, অন্যান্য যে অবেদ তিনটা আমরা শিখেছি, অন্যান্য অবেদ তিনটার প্রমাণও কিন্তু জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ আসতে পারে। এই ক্ষেত্রে আমরা একটু কিভাবে করবো, আমরা একটু খেয়াল করো, এটা সলিউশনটা কিভাবে করব। এক্ষেত্রে আমাদের অবশ্যই চিত্র আঁকা আবশ্যক। আমরা একটা চিত্র এঁকে এটা করব। আমরা একটা সূক্ষ্মকোণ বিবেচনা করব, এটার ক্ষেত্রে কিছু বর্ণনা লিখতে হবে আমাদেরকে। আমরা এক্স ও এ একটা থিটা একটা সূক্ষ্মকোণ নিব, থিটা একটা সূক্ষ্মকোণ, এবং ও এর উপর একটা বিন্দু নিব। যেহেতু আমরা সমকোণী ত্রিভুজ থেকে সব প্রমাণ, তাহলে ও এর উপর একটা বিন্দু নিব পি, এবং পি থেকে আমরা ও এক্স এর উপর একটা লম্ব আঁকবো যেটা হলো পি এম। তাহলে এই কোণটা হলো সমকোণ। আমরা থিটা পেয়ে গেছি। থিটা কোণের বিপরীত বাহু কি আমরা জানি, সমকোণের বিপরীত বাহু কি তাও আমরা জানি। এই চিত্রটা যে এঁকেছি, এই চিত্রটার বর্ণনা আমি লিখবো, তারপর আমি এই প্রমাণটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আমি যেহেতু এখানে থিটা দিয়েছি, এই কারণে আমি এখানে থিটা দিয়েছি। যদি এটা পরীক্ষার মধ্যে অন্য অ্যাঙ্গেল দিয়ে আসে, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a আসে, তাহলে এইটাকে আমি এইদিকে আঁকবো। আমরা কিন্তু সতর্ক থাকবো আঁকার সময়। আমাদেরকে যদি sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b = 1, তাহলে b টা কিন্তু আমরা এই জায়গায় আঁকবো। আমি এখানে থিটা দিয়েছি, এই জন্য থিটাটা এই জায়গায় এঁকেছি। যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, আমরা ওই অ্যাঙ্গেলটা অনুযায়ী আমাদের চিত্রটাকে সাজাবো। দেখো আমি চিত্রটা বানানো লিখি। তাহলে মনে করি এক্স ও এ আমরা কোণের চিহ্ন দিব। কোণের চিহ্ন আমরা লেস দেন গ্রেটার দেন থেকে একটু আমরা জানি কোণের চিহ্ন কিন্তু সমান হবে না, উপরেরটা বড় হবে নিচেরটা ছোট হবে। ইকুয়াল টু থিটা একটি সূক্ষ্মকোণ, এরপরে কি করেছি আমরা, ও এ বাহুর উপর একটি বিন্দু পি নেই। পি হতে ও এক্স এর উপর পি এম লম্ব আঁকি। তাহলে সুতরাং পি ও এম, যেহেতু এটা লম্ব, তাহলে পি ও এম হবে সমকোণ বা 90 ডিগ্রি। এখানে আমাদের লম্ব হবে লম্ব সমান সমান হবে পি এম। আমাদের সমকোণের বিপরীত বাহু আমাদের অতিভুজ হবে ওপি, এবং আমাদের ভূমিটা হবে আমাদের ওএম। আমরা যে ত্রিকোণমিতিক তিনটা অবেদ আমরা শিখিয়েছি তোমাদেরকে, তিনটা অবেদের ক্ষেত্রে বর্ণনা ঠিক সেম থাকবে। শুধু আমরা লেফট হ্যান্ড সাইডে গিয়ে আমরা সাইন থিটা মান কি লম্ব বাই ভূমি, কস ভূমি বাই সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, কস থিটা হলো ভূমি বাই অতিভুজ। এই আমাদের যে বর্ণনাটা আছে তিনটা অবেদের প্রমাণের ক্ষেত্রে জ্যামিতিক পদ্ধতিতে বর্ণনাটা যেটা আমি লিখেছি ঠিক সেমই থাকবে, বর্ণনার কোনো পরিবর্তন হবে না। শুধু আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে যাই কি পরিবর্তনটা একটু করি, একটু খেয়াল করো। আমি যদি উপর দিয়ে তোমাদেরকে দেখাই, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি বলছে আমাদের, লেফট হ্যান্ড সাইডে আমাদেরকে বলছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ। এটা কিন্তু নিচে লিখবো আমরা, অথবা আমি তোমাদেরকে নিচে লিখে দেখাই দিচ্ছি, তোমরা আবার ভুল করবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ দেখাবো। ঠিক আছে, তাহলে sin থিটা আমরা কি জানি, sin থিটা আমরা জানি লম্ব বাই অতিভুজ। আমরা শিখেছি লম্ব বাই অতিভুজ, বা অতি লিখলাম আমি, উপরে স্কয়ার আছে। আর cos হলো ভূমি বাই অতিভুজ, বা অতি লিখবো শুধু, অতি মানে অতিভুজ হোল স্কয়ার। এখন আসো, আমাদের এইদিকে লম্ব আছে কি, লম্ব বাই অতিভুজ। আমাদের লম্বটা কত, পিএম, তাহলে লম্বটাতে পিএম লিখলাম। আমাদের অতিভুজ কত আছে, অতিভুজ আছে ওপি লিখলাম, হোল স্কয়ার আছে। এরপরে প্লাস আমাদের ভূমি কত আছে, ভূমি আছে ওএম লিখলাম, ওএম। আর আমাদের অতিভুজ হলো ওপি লিখলাম, এটার উপর স্কয়ার আছে স্কয়ার। উপরের অংশটা আমরা এই দিক দিয়ে লিখছি, উপরের অংশটা এই দিক দিয়ে একটু
তাহলে আমরা পেলাম কত, পিএম স্কয়ার ওপি স্কয়ার প্লাস হলো আমরা পেলাম ওএম স্কয়ার প্লাস হলো ওপি স্কয়ার। এবারে যদি আমরা ওপি স্কয়ার লসাগু নেই, ওপি স্কয়ার লসাগু নিলে হবে আমাদের পিএম স্কয়ার যোগ হলো ওএম স্কয়ার। এখন আসো এই পিএম স্কয়ার যোগ ওএম স্কয়ার, এর মধ্যে পিএম হলো কি লম্ব আর ওএম হলো ভূমি, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অধিভুজ স্কয়ার আমরা লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে এই পিএম স্কয়ার ওএম স্কয়ার আমরা লিখতে পারি ওপি স্কয়ার, আর এটা হলো ওপি স্কয়ার। যদি এটা কাটাকাটি করে তাহলে 1 চলে আসবে, দেখো প্রমাণটা চলে আসছে। তাহলে এই সাইডে আমরা কি লিখবো, এই সাইডে লিখবো আমরা পিএম স্কয়ার লম্ব স্কয়ার প্লাস হলো ভূমি স্কয়ার সমান সমান হলো ওপি স্কয়ার। অর্থাৎ আমাদের পিথাগোরাসের সূত্রটা আমরা লিখেছি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু হলো অধিভুজ স্কয়ার। তাহলে পিএম স্কয়ার ওএম স্কয়ার কে আমি ওপি স্কয়ার লিখতে পারি, ওপি স্কয়ার যদি আমরা ভাগ করে দিই তাহলে 1 চলে আসে। তাহলে আমার প্রমাণটা চলে আসলো, দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার 3 ইকুয়াল টু 1। তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণটা কিন্তু চলে আসলো। আমাদের বোর্ডটা ছোটের কারণে আমরা একটু নিচেরটা উপরে দেখিয়েছি, ঠিক আছে। তাহলে অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে এগুলো প্রমাণের ক্ষেত্রে আমাদের আজান দিয়ে দিচ্ছে, আমরা কাজ শেষ করে ফেলবো। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ক্ষেত্রেও আমরা এভাবে প্রমাণ করব, বর্ণনা ঠিক সেমই থাকবে, শুধু এই লেফট হ্যান্ড সাইডের জায়গায় যে আমাদের চেঞ্জ হবে, অর্থাৎ আমরা কোনটাকে কি দ্বারা প্রকাশ করবো এটা। তাহলে আজকের মতো এখানে শেষ করলাম। আমরা এটার গাণিতিক সমস্যা নিয়ে আরেকদিন আলোচনা করব, গুরুত্বপূর্ণ যে গাণিতিক সমস্যাগুলো আছে উদাহরণ নিয়ে একদিন আলোচনা করবো এবং অনুশীলন নিয়ে একদিন আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।